সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এই করোনা মহামারীতে নিজ গৃহে অবস্থান করছে এবং খুব ভালো আছে। আমাদের আজকের অনলাইন ক্লাস ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে ফিন্যান্স অংশে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো অর্থের সময় মূল্য। ইতিমধ্যে আমি তোমাদেরকে এই অধ্যায়ের একটি ক্লাস আমাদের চৌমুহনী সরকারি এসএ কলেজের ফেসবুক পেজে আপলোড দিয়েছি। তোমরা সেই ক্লাসটি খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেছো, অনুশীলন করেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা অর্থের সমূল্য অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং সূত্রের আলোকে দু একটা অঙ্ক করব এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আমরা জানি অর্থের সমূল্য এই অধ্যায়ে যে গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন ঘটে। আজকে আমরা দেখাচ্ছি যে ভবিষ্যতে যে অর্থটা আমি পাবো সেটা পাওয়ার জন্য আজকে কি পরিমাণ অর্থ আমাকে বিনিয়োগ করতে হবে, অথবা আজকে কি পরিমাণ অর্থ কোথাও জমা রাখতে হবে বা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশনে জমা রাখতে হবে, সেই সম্পর্কিত সূত্র প্রথমে দেয়া আছে। এককালীন অর্থের বর্তমান মূল্য, অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা একসাথে কিছু টাকা পেতে চাই সেটার জন্য এই মুহূর্তে আমাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, সেটা হলো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য। এখানে আমরা ইচ্ছা করলে জিরো পিরিয়ড দিতে পারি, অর্থাৎ এই মুহূর্তে যে মূল্যটা এটার সময়টা হলো জিরো, সমান সমান এফ বি বাই 1+i হোল টু দি পাওয়ার n। এফ বি হলো ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। এই ফিউচার ভ্যালুটা হলো আমরা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমরা পাচ্ছি। সো এই নির্দিষ্ট সময়টাকে ইচ্ছা করলে আমরা n দ্বারা ডিনোট করতে পারি, আই মিন নাম্বার অফ ইয়ার্স, অথবা কেউ কেউ টি দ্বারাও ডিনোট করতে পারে। 1+i, আইটা হলো এখানে সুদের হার, আইটা হলো সুদের হার বা বাট্টার হার, এনটা হলো সময় বা বছরের সংখ্যা, নাম্বার অফ ইয়ার্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র দ্বারা বা এই নিয়ম দ্বারা আমরা বর্তমান মূল্য বের করতে পারবো কিভাবে, কোন অর্থের, এককালীন অর্থের। ভবিষ্যতে যদি আমরা একসাথে টাকা পাই সেই অর্থটার বর্তমান মূল্য কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এই যে আইকে আমরা দেখিয়েছি, এর আগের ক্লাসে দেখিয়েছি, আই মানে যখন বর্তমান মূল্য বের করব তখন বাট্টার হার, আর যখন ভবিষ্যৎ মূল্য বের করব তখন সুদের হার। কেউ কেউ সুদের হার বা বাট্টার হারকে আই দ্বারাও ডিনোট করে, অথবা আর দ্বারাও ডিনোট করে, অথবা এক্স দ্বারাও ডিনোট করে। অর্থাৎ তুমি কি বুঝাচ্ছ সেটা হলো আসল বিষয়, কি দ্বারা ডিনোট করছো সেটি আসল বিষয় নয়। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হলো এককালীন অর্থের বর্তমান মূল্য। যদি এক বছরে বাট্টাটা একবার গণনা করা হয়, অর্থাৎ বছরে যে বাট্টার হার দেয়া থাকবে সেটা আমরা এক বছরে একবার গণনা করব। কিন্তু বছরের মধ্যে যদি আমরা একাধিকবার বাট্টা গণনা করে থাকি বা সুদ গণনা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এককালীন অর্থের বর্তমান মূল্য আমরা কিভাবে বের করব। সেক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে মনে রাখতে হবে, এটা আমি লিখি নাই কিন্তু এক কথা শেষ করে দেব, সবগুলো ফর্মুলার ক্ষেত্রে সেটা হলো যেখানে যেখানে সুদের হার বা বাট্টার হার থাকবে সেখানে সুদের হার বা বাট্টার হারকে আমরা এম দিয়ে ভাগ করব, যেখানে সময় বা নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা থাকবে সেখানে আমরা এম দিয়ে গুণ করব। আবারও বলছি, যদি আমরা বছরে একবার বাট্টা করে থাকি বা একবার সুদ গণনা করি তাহলে আমাদের মূল বেস সূত্র সেটা হলো ভবিষ্যৎ মূল্য বাই 1+ সুদের হার বা বাট্টার হার হোল টু দি পাওয়ার সময় বা বছরের সংখ্যা। কিন্তু যখন আমরা একাধিকবার গণনা করব তখন যেখানে যেখানে ফর্মুলার সুদের হার থাকবে
বা বাট্টার হার থাকবে সেখানে আমরা এম দিয়ে ভাগ করব, যেখানে যেখানে সময় বা বছরের সংখ্যা থাকবে সেখানে আমরা এম দিয়ে গুণ করব। এখন প্রশ্ন হলো এমটা কি? এমটা হলো নাম্বার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ চক্র বৃদ্ধির সংখ্যা। দ্যাট মিন্স আমরা বছরে যতবার সুদ গণনা করব বা বাট্টাটা কাউন্ট করব সেটা হবে কি এম, সেই সংখ্যাটা। যেমন আমরা যদি অর্ধবার্ষিক ভিত্তিতে আমরা যদি সুদ গণনা করি তাহলে বছরে কয়বার গণনা করা হবে? 2 বার। তাহলে অর্ধবার্ষিকের ক্ষেত্রে এম এর মান হবে 2। যদি আমরা ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করি, অর্থাৎ 3 মাস পর পর গণনা করি, তাহলে 1 বছর মানে 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে যদি আমরা 3 মাস পর পর গণনা করি তাহলে কয়বার হয়? 4 বার। অর্থাৎ আমরা 1 বছরে 4 বার সুদ গণনা করব। এম এর মান বা চক্রবৃদ্ধির সংখ্যা হবে 4। আশা করি তোমরা এককালীন অর্থের বর্তমান মূল্য একবার বাট্টা করলে বা একাধিকবার বাট্টা করলে কিভাবে বের করবে সেই বিষয়টা বুঝতে পেরেছ বা আমি বুঝাতে সক্ষম হয়েছি। দ্বিতীয়টি হলো এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। যারা এককালীন অর্থের বর্তমান মূল্যের সূত্রটি ভালোভাবে আয়ত্ত করবে তাদের জন্য এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা কোনো বিষয় নয়। ভবিষ্যৎ মূল্য হলো বর্তমানে বিনিয়োগকৃত টাকা একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারের ভিত্তিতে যে পরিমাণ গিয়ে দাঁড়াবে, অর্থাৎ ভবিষ্যতে যা পাবে সেটাই হলো ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। এখানে নির্দিষ্ট সময় পরে পাবো, ইচ্ছা করলে আমরা এখানে এন ইউজ করতে পারি। এনটা হলো নাম্বার অফ ইয়ার্স বা সময়, আর PV0 হলো এই মুহূর্তের মূল্যটা। এই সূত্রকে যদি আমরা পক্ষান্তর করি তখনই বা বজ্র গুণন করি তখনই আমরা আসলে FB এন এর মান বা ভবিষ্যৎ মূল্যের মানটা পেয়ে যেতে পারি। যাই হোক, তারপর আমরা লিখেছি এটা হলো 1 যোগ I হোল টু দি পাওয়ার n। I মানে আমরা জানি সুদের হার। যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তখন I দ্বারা আমরা বোঝাবো সুদের হার, আর nটা আমরা জানি সময় বা বছরের সংখ্যা। এখন প্রশ্ন হলো এই এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো এটা ব্যবহার করব তখন যখন বছরে সুদ গণনা করা হবে একবার। আর যদি আমরা বছরে একাধিকবার সুদ গণনা করি সেই ক্ষেত্রেও যথারীতি আগের মতো কথা, সেটা হলো যেখানে যেখানে আয় বা সুদের হার আছে সেখানে সুদের হারকে এম দিয়ে ভাগ আর এনকে এম দিয়ে গুণ। এম হলো কি? এম হলো চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে আমরা যতবার সুদ গণনা করব। শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা চলে যাই বার্ষিক বৃত্তি সম্পর্কিত সূত্র বা বার্ষিকী সম্পর্কিত সূত্র। এখন বার্ষিকী বা বার্ষিক বৃত্তিটা কি? আমরা একটু আগে বলেছি এককালীন অর্থের বর্তমান মূল্য, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। বার্ষিক বৃত্তি বা বার্ষিকীটা হলো একটা নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ নগদ প্রবাহ, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরপরে সমপরিমাণ নগদ অর্থের হয় আগমন ঘটবে, না হলে নির্গমন ঘটবে। সেটা কিভাবে? ধরো আমরা আজকে 1000 টাকা জমা দিলাম, 3 মাস পরে আবার 1000 টাকা কোথাও জমা দিলাম, আবার সেখান থেকে 3 মাস পরে আরও 1000 টাকা জমা দিলাম। অর্থাৎ আমরা 3 মাস পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, এই নির্দিষ্ট পরিমাণ অর্থটা হবে সমান, অর্থাৎ 3 মাসের কিস্তিতে 1000 টাকা করে আমরা কোথাও বিনিয়োগ করতে থাকবো। অনুরূপভাবে কোথাও যদি আমরা একসাথে অনেকগুলো টাকা বিনিয়োগ করি সেখান থেকে যখন আমার রিটার্ন আসবে তখন আমরা একটা নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ রিটার্নটা পাবো। যেমন আমি কোথাও যদি 50 লাখ টাকা একসাথে বিনিয়োগ করে রাখি, স্থায়ী বিনিয়োগ করি, অর্থাৎ FDR করি কোনো ব্যাংকে, তাহলে সেখান থেকে ধরেন আমার প্রতি বছরে 10,000 টাকা করে আসবে। 10,000 টাকা করে আসবে, অর্থাৎ প্রথম বছর 10,000 আসলে দ্বিতীয় বছরও 10,000 আসবে, তৃতীয় বছরও 10,000 আসবে। এইভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমপরিমাণ নগদ টাকা হয় আসবে, না হলে যাবে। এটাই হলো বার্ষিক বৃত্তি। এই বার্ষিক বৃত্তিটা অনেক ধরনের বার্ষিক বৃত্তি আছে। তো সাধারণত আমরা 3 ধরনের বার্ষিক বৃত্তি নিয়ে উচ্চ মাধ্যমিক ক্লাসে আলোচনা করে থাকি। একটা হলো সাধারণ বার্ষিক বৃত্তি, একটা হলো প্রদেয় বা আগাম বার্ষিক বৃত্তি, আরেকটি হলো বিলম্বিত বার্ষিক বৃত্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করছি সাধারণ বার্ষিক বৃত্তি।
এই সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য কীভাবে বের করব? আবারও বলছি, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুটো জিনিস কিন্তু কমন থাকে। সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বের করব আমরা প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, এ দ্বারা আমরা বুঝাইছি সাধারণ বার্ষিক বৃত্তি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। অ্যানুইটি বার্ষিক বৃত্তির ইংরেজি শব্দ হলো অ্যানুইটি, আর যখন শুধু অ্যানুইটি বলবো তখন এটা দ্বারা বুঝাবো আমরা সাধারণ বার্ষিক বৃত্তি, অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি। কেউ কেউ ইচ্ছা করলে এখানে ও এও ইউজ করতে পারে। সেটা সূত্র হলো এ ইন্টু 1 বিয়োগ 1/1 যোগ আই হোল টু দি পাওয়ার n/i। এখন আমরা আই কি একটু আগে বলেছি, আই হলো সুদের হার, এন কি আমরা বলেছি এন হলো সময় বা নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা। এখন প্রশ্ন হলো এখানে শুধু এটা কি, এ হলো কিস্তির পরিমাণ বা সম পরিমাণ নগদ প্রবাহ। অর্থাৎ যে টাকাটা আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাবো অথবা দেব, সেই টাকাটা হলো সমপরিমাণ নগদ প্রবাহ। আমরা এটাকে এ দ্বারা বুঝিয়েছি, বা কিস্তির পরিমাণ। আশা করি বুঝতে পেরেছ। তুমি ইচ্ছা করলে এক্স দ্বারাও বুঝাতে পারবা বা অন্য কোনো বিষয় দ্বারাও বুঝাতে পারবা। এখন আরেকটি কথা বলি, এটা সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের অঙ্ক হবে নাকি সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, নাকি সাধারণ প্রদেয় বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, আমরা কীভাবে বুঝবো? আবার বলছি, এটা যে সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য সূত্র ইউজ করবো, এটা আমরা কীভাবে বুঝবো? শিক্ষার্থীবৃন্দ মনে রাখবা, এই যে সমপরিমাণ নগদ প্রবাহটা আমরা পাবো অথবা দেব, এটা যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বলেছি না, সেই নির্দিষ্ট সময়ের শেষে হয়, সাপোজ নির্দিষ্ট সময়টা যদি প্রতি বছর হয়, তাহলে আমরা এই সমপরিমাণ নগদ প্রবাহের টাকাটা হয় বছরের শেষে পাবো, অর্থাৎ সময়ের শেষে। যখন বলা থাকবে সময়ের শেষে, তখন আমরা সূত্র ব্যবহার করব সাধারণ বার্ষিক বৃত্তি, হোক সেটা বর্তমান মূল্য হোক সেটা ভবিষ্যৎ মূল্য। আমরা সূত্র ইউজ করব কিসের? সাধারণ বার্ষিক বৃত্তির সূত্র ইউজ করব যখন সমপরিমাণ নগদ প্রবাহটা সময়ের শেষে হবে, বছরের শেষে হবে, মাসের শেষে হবে, সপ্তাহের শেষে হবে। এখন হলো এই সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বের করব, যদি এই সূত্রটা ব্যবহার করব যদি বছরের সুদ একবার গণনা করা হয়। কিন্তু যদি একাধিকবার গণনা করা হয়, তাহলে যথারীতি আগের মতো যেখানে যেখানে আই আছে, I/m, n ইন্টু m। যত জায়গায় আই থাকবে আই ভাগ কী হবে? এম হবে। আর যত জায়গায় এন থাকবে এন ইন্টু কী হবে? এম হবে। এটা হলো এমটা কি? চক্রবৃদ্ধির সংখ্যা। এবার চলে যাই আমরা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। আবারও বলছি, সাধারণ বার্ষিক বৃত্তির সূত্র আমরা ব্যবহার করব তখন যখন সমপরিমাণ নগদ প্রবাহটা বা কিস্তির পরিমাণটা সময়ের শেষে হয়। এখানে যথারীতি আমরা সূত্র দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এখানে প্রত্যেকটি জিনিস কোনটা কি এটা জেনে গেছো। এবার আসো, যদি আমরা বলি প্রদেয় বার্ষিক বৃত্তির প্রদেয় বা আগাম বা অগ্রিম বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, যথারীতি বর্তমান মূল্য। এখন যেহেতু এটা প্রদেয় বার্ষিক বৃত্তি, যখন সাধারণ বার্ষিক বৃত্তি ছিল তখন আমরা শুধু এ দিয়েছি এখানে, বা ও এ, অর্ডিনারি অ্যানুইটি। যদি এটা প্রদেয় বার্ষিক বৃত্তি হয় তাহলে আমরা এর সাথে একটা ডি দিয়ে দেব, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ সমান সমান যথারীতি আগে যেরকম লিখেছি সাধারণ বার্ষিক বৃত্তির সূত্রটা আমরা লিখে ফেলব। এটা হলো সাধারণ বার্ষিক বৃত্তির সূত্র। লেখার পরে যেহেতু এটা প্রদেয় বার্ষিক বৃত্তির সূত্র, সুতরাং আমরা বাড়তি পাশে এটাকে 1 যোগ আই দ্বারা আমরা গুণ করলে হয়ে যাবে প্রদেয় বার্ষিক বৃত্তির সূত্র। তার মানে কি, আমরা যদি একটা সূত্র শিখতে পারি তাহলে একের ভিতর আমরা 4টা সূত্র শিখতে পারবো। কিভাবে? এক, যদি আমরা সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের সূত্র হলো এতটুকু পর্যন্ত, এবং সেখানে একাধিকবার হলো I/m, n ইন্টু m। আর যখন প্রদেয় বার্ষিক বৃত্তি হবে তখন পাশে শুধু আগের যে সূত্রটা এর সাথে পাশে 1 যোগ আই দ্বারা কী করবো? আমরা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব
প্রদেয় বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য। আর একাধিকবার হলে আই বাই এম এন ইন্টু এম। এখন এটাও যদি আমরা এটাকে প্রদেয় বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, এটার সাথে শুধুমাত্র কি হবে 1 যোগ আই। শেষ প্রদেয় বার্ষিক বৃত্তি আমরা শিখে গেলাম। এরপর আরেকটা বার্ষিক বৃত্তি নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক ক্লাসে আলোচনা করি, সেটা হলো বিলম্বিত বা অসীম বার্ষিক বৃত্তি বা চিরস্থায়ী বার্ষিক বৃত্তি। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব এ বাই আই দ্বারা, অর্থাৎ বিলম্বিত বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বের করব কি দ্বারা, এ বাই আই দ্বারা। এইটা কি আমরা একটু আগে জেনেছি, সমপরিমাণ নগদ প্রবাহ, আইটা হলো সুদের হার। এই বার্ষিক বৃত্তি বিলম্বিত বা বিলম্বিত না, এটি হলো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিলম্বিত বার্ষিক বৃত্তি হলো আরেকটি, এটি হলো চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বা অসীম বার্ষিক বৃত্তি। অর্থাৎ যে বার্ষিক বৃত্তির, তোমরা খেয়াল করবে এখানে আমরা কোথাও এন অর্থাৎ সময় ব্যবহার করি নাই। যেই বার্ষিক বৃত্তির মেয়াদ অসীম, অর্থাৎ এটার কোনো মেয়াদ নেই, মানে দীর্ঘ সময় পর্যন্ত, অসীম সময় পর্যন্ত বৃত্তির টাকাটা পাওয়া যাবে, অর্থাৎ সমপরিমাণ নগদ প্রবাহটা আসবে অথবা যাবে। এরপরে আমরা আরও যেমন আরেকটা সূত্র হলো কার্যকরী সুদের হার। আমরা নর্মালি যে সুদের হারটি ব্যবহার করি, এটাকে বলা হয় নামিক সুদের হার, অর্থাৎ চুক্তিপত্রে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে বিনিয়োগকারী এবং যেখানে বিনিয়োগ করে ওই কর্তৃপক্ষের মধ্যে যে চুক্তিটা হয়, এই চুক্তির সময় যে হারটা উল্লেখ থাকে এটা হলো নামিক সুদের হার। আর কার্যকরী সুদের হারটা হলো ই আই আর সমান 1 যোগ আই বাই এম হোল টু দি পাওয়ার এম বিয়োগ 1। এটা হলো কার্যকরী সুদের হারের সূত্র। এরপরে আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো বিধি 72। বিধি 72 অনুযায়ী যদি আমরা সময় বের বিধি 72টা কি একটু পরে বলছি। যদি সময় বের করতে যাই তাহলে 72 বাই আই, আর যদি আমরা সুদের হার বের করতে যাই জাস্ট বজ্র গুণন করলে হয়ে যাবে 72 বাই এন। আরেকটা বিধি আছে, বিধি 69। যদি আমরা এন বের করতে যাই 0.35 যোগ 69 69 বাই আমরা কি বের করব, সময় নাম্বার অফ ইয়ার্স আই। যদি আমরা আই বের করতে যাই তাহলে আমাদের হবে শিক্ষার্থীবৃন্দ একটু বলে নিই এখানে, সেটি হলো বিধি 69 এবং বিধি 72 হলো বিনিয়োগকৃত টাকা। কোথাও যদি আমরা বিনিয়োগ করি, বিনিয়োগকৃত টাকা কত সময়ে বা কত পার্সেন্ট সুদে, সময় দেওয়া থাকলে সুদের হার বের করতে হবে, সুদের হার দেওয়া থাকলে সময় বের করতে হবে। তাহলে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে সেটা নির্ণয়ের একটি কৌশল, সংক্ষিপ্ত কৌশল হলো বিধি 72 বা বিধি 69। তাহলে আমরা যখন সময় বের করব তখন 72 বাই কি আই মানে সুদের হার, যদি সুদের হার বের করি 72 বাই কি এন, অনুরূপভাবে এখানে 69 ক্ষেত্রে সেম। এই হলো অর্থের সমমূল্য সম্পর্কিত সূত্র। আরও কিছু সূত্র রয়েছে যেগুলো আমাদের সাধারণত উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রয়োজন হয় না, তারপরও আমরা পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করার চেষ্টা করব। এখন
একটু একটা সিম্পলি অঙ্ক, সাপোজ ধরো 8% সুদে 10,000 টাকা, 8% সুদে বা সুদের হারের ভিত্তিতে 10,000 টাকা কত বছরে বা কত সময়ে দ্বিগুণ হবে? এটি একটি অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে তোমাদের, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে 8% সুদে 10,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে। এখন ধরো আমরা একটা কথা বলে নিই, 8% 10,000 টাকা কত বছর দ্বিগুণ হবে। এখন 10,000 টাকা এই মুহূর্তে যদি বিনিয়োগ করি, এটা কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু 10,000। দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে কত হবে? 20,000। তাহলে ভবিষ্যতে দ্বিগুণ হবে। কত পার্সেন্ট সুদে হবে? 8% সুদে দ্বিগুণ হবে। এখন কত সময় হবে? ইচ্ছা করলে আমরা এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমরা সময়টা বের করতে পারি, কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আমাদের এভাবে করার মতো সময় আমাদের হাতে থাকবে না, কেননা আমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর করার জন্য সময় বরাদ্দ থাকবে 1 মিনিট। তাহলে 1 মিনিটে কি আমি বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এককালীন অর্থের এই সূত্র দিয়ে করতে পারবো? না, পারবো না। তাহলে না পারলে আমরা কি করতে হবে? আমাদেরকে সংক্ষিপ্ত নিয়মে যেতে হবে। একটু আগে আমরা লিখিয়েছি বিধি 69 এবং বিধি 72। বিধি 69, বিধি 72 ব্যবহার করে আমরা বের করতে পারবো কত সময়ে 10,000 টাকা 8% সুদে দ্বিগুণ হবে। এখন আমরা যদি বিধি 72 ব্যবহার করি, বিধি 72 অনুযায়ী আমরা কি বের করব? কত বছরের সময়। সময় সূত্র কি? 72 কি আয়। তাহলে 72 আয়ের মান কত? 8%। তাহলে 8 নং কত? 72, 9 বছর। তাহলে আমরা এক ক্লিকে পেয়ে যাব 9 বছরে 10,000 টাকা 8% সুদে কি হবে? দ্বিগুণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদিও বিধি 72 এবং বিধি 69 100% রেজাল্ট, 100% অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে না, কাছাকাছি দিতে পারে। হয়তো 9 বছর 8% সুদে 10,000 টাকা 20,000 টাকার কাছাকাছি হবে, একদম বরাবর 20,000 হবে না। কিন্তু আমরা এটাই ইউজ করলে কিন্তু বরাবর আমরা যে বছরটা পাবো সেই বছরে 10,000 টাকা 20,000 হবে। যাই হোক, এটা হয়তো দুজন হিসাববিদ আবিষ্কার করেছেন, কেউ বিধি 72 আবিষ্কার করেছেন, কেউ বিধি 69 আবিষ্কার করেছেন। সংক্ষিপ্ত পরিসরে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হয় এটার সময় বা সুদের হার বের করার জন্য। এখন আরেকটি আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করি। বাট্টার হার। বাড়লে ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থের বর্তমান মূল্য কমবে নাকি বাড়বে নাকি স্থির থাকবে? সাপোজ এভাবে আমরা অনেকগুলো অপশন দিতে পারি, বা কোনোটি হবে না। এখন দেখো তোমরা, বাট্টার হার যদি বাড়ে তাহলে ভবিষ্যতে যে অর্থটা পাবো সেটার বর্তমান মূল্য কি কমবে নাকি বাড়বে? আমরা সিম্পলি একটু দেখাই। যেমন ধরো ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থের বর্তমান মূল্য, তাহলে আমরা বর্তমান মূল্য সমান সূত্র কি জানি? এককালীন অর্থের FB বাই 1 যোগ I হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি বাট্টার হার, সাধারণত বর্তমান মূল্যের ক্ষেত্রে যে হারটা আমরা ব্যবহার করি এটাকে বলা হয় বাট্টার হার, আর ভবিষ্যৎ মূল্য
নির্ণয়ের ক্ষেত্রে যে হারটা ব্যবহার করি এটাকে আমরা বলে থাকি সুদের হার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাপোজ একটা কথা বললাম 1000 টাকা হলো ভবিষ্যৎ মূল্য, সুদের হার ধরলাম 10%, বছর ধরলাম 5 বছর। এটার ভিত্তিতে আমার বর্তমান মূল্য যেটা হবে, যদি আমরা বাট্টার হারটা বাড়ায় দিই 10%-এর জায়গায় যদি আমরা 15% করি, তাহলে আমাদের এই বর্তমান মূল্য কমবে না বাড়বে। বাট্টার হারটা কি জেনে নেন। বাট্টার হার মানে কি? কমতে থাকবে। বাট্টার হার মানে কি? বাট্টা ডিসকাউন্ট, তুমি যত বাট্টা দিবা তত কি কমবে, আর সুদ মানে কি? বাড়বে, বাড়তে থাকবে। তাহলে বাট্টার হার সিম্পল সেন্স, বাট্টার হার মানেই তো কমা। তাহলে বাট্টার হার যত বাড়বে বর্তমান মূল্য তত কমতে থাকবে, বাট্টার হার যত কমবে বর্তমান মূল্য তত বাড়তে থাকবে। আরেকটি কথা বলি, চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ বছরে যতবার সুদ গণনা করবে সেই সংখ্যাটি যদি বৃদ্ধি পায়, বাড়তে, অর্থাৎ বছরে আমরা একবার সুদ গণনা করলে যে ভবিষ্যৎ মূল্য পাবো, বছরে যদি একবার জায়গায় 2বার সুদ গণনা করি, তাহলে আমরা কি ভবিষ্যৎ মূল্য বেশি পাবো নাকি কম পাবো? সিম্পলি সেন্স খাটাও যে আমরা যদি বছরে একবার সুদ গণনা করি তাহলে ভবিষ্যতে যে টাকাটা পাবো, বছরে যদি 2বার সুদ গণনা করি তাহলে ভবিষ্যতে টাকাটা কি বেশি পাবো না কম পাবো? অবশ্যই বেশি পাবো, কেননা সুদটা কয়বার গণনা করা হচ্ছে? 2বার। আবার 2বারের চেয়ে যদি আরও বেশি গণনা করে 4বার, তাহলে আরও বেশি পাবো। সুতরাং চক্রবৃদ্ধির সংখ্যা যত বাড়বে ভবিষ্যৎ মূল্য তত বাড়বে, চক্রবৃদ্ধির সংখ্যা যত কমবে ভবিষ্যৎ মূল্য তত কমবে। আরেকটি অবজেক্টিভ নিয়ে কথা বলি। অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের মূল্য। অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের কি? মূল্য। কেননা তোমার যদি যে জিনিসটা দিয়ে যদি তোমার কোনো কিছু কেনার ক্ষমতা না থাকে তাহলে তো এটা তো কোনো মূল্যই নেই। সুতরাং অর্থের ক্রয়ের যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো? মূল্য বলবো। যাই হোক, এবার একটু বলি, তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার সময় সাধারণত 4 ধরনের ফিন্যান্স, ব্যাংকিং, বীমা প্রথম পত্র সহ যত সৃজনশীল বিষয় আছে সেই সৃজনশীল বিষয়গুলোতে বহু নির্বাচনের প্রশ্ন 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হলো জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে, আরেকটি হলো অনুধাবন, প্রয়োগ, এবং সর্বশেষ হলো উচ্চতর দক্ষতা। তোমাদের কিছু টিপস দিচ্ছি, সেটি হলো আমরা সিলেবাসে যে অধ্যায়গুলো দিয়ে থাকে পরীক্ষার জন্য সেই অধ্যায়গুলোর প্রথমে তুমি তোমার যে পাঠ্য অর্থাৎ বই আছে, পাঠ্য বই আছে, সেখান থেকে তোমরা রিডিংটা ভালোভাবে পড়ে নেবে। এবং যেমন একটু বলি, যেমন অর্থের সমমূল্যের ক্ষেত্রে তোমরা অর্থের সমমূল্যে কী কী প্রভাব ফেলে, কী কী প্রভাব ফেলে না, ঠিক আছে, অর্থের সমমূল্যের সূত্রগুলো, হ্যাঁ, তারপর অর্থের সমমূল্য কখন কার্যকর হবে, ব্যতিক্রম কি কি আছে, অর্থাৎ তোমরা রিডিংটা আগে পড়ে ফেলবে। পড়ে সেখান থেকে যে বিষয়গুলো সাধারণত ইম্পর্ট্যান্ট মনে হবে তোমার কাছে সেগুলো তুমি পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে দাগ দিয়ে রাখবে এবং সেগুলো বারবার পড়বে। পড়ার পরে যখন রিডিংটা পড়া হয়ে যাবে তখন তুমি তোমার টেক্সট বইয়ের বা পাঠ্য বইয়ের পিছনে যে বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে অনুশীলনের জন্য এই প্রশ্নগুলো অনুশীলন করবে। এর বাইরে আমার মনে হয় আর কোনো কিছু দরকার নেই। তুমি দেখবে যদি তুমি রিডিংটা ভালোভাবে পড়ে নিতে পারো এবং অঙ্কের সূত্রগুলো তুমি আয়ত্ত করতে পারো এবং যদি টেক্সট বইয়ের পিছনে অনুশীলনীগুলো তুমি দেখো, অনুশীলন করো, তাহলে দেখবা যে তোমার কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, এমনকি ভবিষ্যতে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও তোমার কোনো সমস্যা হবে না। আজকে যে আমি সূত্রগুলো আলোচনা করেছি এই সূত্রগুলোর উপর ভিত্তি করে এই অধ্যায়ে তোমাদের বহু নির্বাচনে অনেকগুলো প্রশ্ন থাকবে। সুতরাং সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে। আর একটি অঙ্ক দ্বারা আমরা বুঝিয়েছি, ছোট্ট একটা বিধি 72 বা বিধি 69 দ্বারা করা যায়, কিভাবে করবা আমরা দেখিয়েছি। আর একটি জিনিস হলো, আবারও বলছি, তোমার টেক্সট বইয়ের পিছনে বহু নির্বাচনী প্রশ্নগুলো অনুশীলন করবে, তার আগে অবশ্যই রিডিংটা পড়ে নেবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো
ক্লাস এখানেই সমাপ্ত।